হ্যালো এভরিওয়ান, তোমাদের অনেকের বিভিন্ন ইউটিউব ভিডিওতে কমেন্ট ছিল যে ইউনিট 4 এর দেখো এই ইউনিট 4 টা কিন্তু খুব একটা কঠিন নয়। স্কোরিং এখানে 6 এর 6 ইজিলি পাওয়া যায়। আমি তো বলবো সব তোমাদের যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে এটা সবচেয়ে সহজ চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারের তোমরা রায়মার্টিনের সলিউশন গুলো কমেন্ট করেছিলে। তো আমার তো এই পিডিএফ অলরেডি আমি আমার পেড ব্যাচে 99 এর লাস্ট মুহূর্তের যে কেমিস্ট্রি ডোজ ব্যাচে তোমরা এনরোল করতে পারো। ওখানে তোমরা সমস্ত রায়মার্টিনের পিডিএফ প্লাস তোমাদের ওয়ান টু ওয়ান কোনো ডাউট থাকলে সেটা ওয়ান টু ওয়ান আমি সলভ করে দিচ্ছি। পরীক্ষা অবধি তোমাদের সাথে আছি। তোমাদের আমি আমার টিচমিন কোর্সেও এনরোল করে নিচ্ছি। তোমরা যদি এই কোর্সে এখনো এনরোল করতে চাও, এই 9064319762 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবে। তো অনেকে আমাকে আবার সাজেশনের জন্য বলছো। দেখো, তোমরা রায়মার্টিনের মাহাত্ম্য বোঝো কিনা জানি না। আহ, যারা করে তারা জানে যে রায়মার্টিন থেকে কিন্তু প্রচুর মার্ক কোশ্চেন আছে, কারণ এখানে একটা টপিক ভাগ করে একটা কোশ্চেন কিরকম হয় সেই যে প্যাটার্নটা তুমি যদি ধরে নিতে পারো তাহলে কিন্তু তোমাকে, আর এখানে অনেক কোশ্চেন থাকে ঠিকই, কিন্তু দেখ অনেক কোশ্চেনের মধ্যে তুমি মানে সামগ্রিকভাবে সব কোশ্চেন গুলো পড়লে তোমার একটা চ্যাপ্টারের সম্বন্ধে এমন স্ট্রং নলেজ হয়ে যাবে যেখান থেকে কিন্তু তোমাকে যে কোনো প্রশ্ন, আননোন প্রশ্ন, কঠিন প্রশ্ন, যাই প্রশ্ন দিক, তোমাকে কিন্তু কাজ করা মুশকিল হবে। তো যারা কিন্তু রায়মার্টিন থিওরি পড়ার পর রায়মার্টিনের সলভগুলো করছো, বুঝছো, তাদের কিন্তু কেউ 30+ মার্কস আটকাতে পারবে না পরীক্ষার পরে। আমার এই কথাটা মিলিয়ে দিও। চলো আর কথা না বাড়িয়ে আমি এই টপিকের এই টপিক 1 এর 2 মার্কের কোশ্চেনগুলোর অ্যান্সার করা শুরু করি। তো এইগুলো তো প্রথম দিকের প্রশ্ন, থিওরিটিক্যাল। তোমরা দ্বিলবণ জটিল লবণের মধ্যে পার্থক্য, এটা বই দেখে করে নেবে। বইয়ে পার্থক্যটা আছে সুন্দরভাবে। আমি এটা 1 নম্বরের মতো দেখে, এটা 2 নম্বরের দেবে না। এখন ওই একটি পার্থক্য লিখে ওরকম উল্লেখ করে দেবে। একটি পার্থক্য বললে একটা পার্থক্য সহ উদাহরণ এই পয়েন্ট একটাই দিয়ে দিয়ে তাতেই যথেষ্ট। এবং তারপরে দেখো এই অ্যাম্বিডেন্ট লিগেন্ড, এটা কিন্তু তোমাদের এবছর ইম্পর্টেন্ট আছে। অ্যাম্বিলিং মানে কাকে বলে উদাহরণ। দেখো এই উদাহরণটা দেওয়ার সময় অবশ্যই তার একটু স্ট্রাকচার করে দেখিয়ে দেবে যে এইখান দিয়ে এই অক্সিজেন দাতা পরমাণু বা এই নাইট্রোজেনের উপর যে লোন পেয়ার রয়েছে সেটাও দিয়েছে দুটো দাতা পরমাণু হিসেবে। দেখো বইয়ে এরকম ছবি এঁকে দেখানো আছে। ওকে, তারপরে দেখো 3 প্রশ্নে বলা হচ্ছে যে এই সংকেত বিশিষ্ট, মানে এটাও একটা জটিল যৌগ, কিন্তু এটাকে তুমি কি অ্যারেঞ্জমেন্ট করে এমন করো যে আর এমন একটা জটিল যৌগ তৈরি করো যে যাকে সিলভার নাইট্রেট দ্বারা বিক্রিয়া করলে একটা হলুদ অদক্ষেপ তৈরি হবে। ওকে, তার মানে এই কোশ্চেনটার অর্থ হলো তোমাকে নিশ্চয়ই আয়নীয় স্ফিয়ারে এমন একটা আয়নকে আনতে হবে যার সঙ্গে সিলভার নাইট্রেটের বিক্রিয়ায় হলুদ বর্ণ, সিলভার ব্রোমাইড, সিলভার ক্লোরাইড সাদা, হলদেটে সাদা। দেখো সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, দেখো এই সিলভার ব্রোমাইড বা সিলভার ক্লোরাইড যাই বলো, এখানে ক্লোরিনও থাকতে পারতো, সেটা কিন্তু সাদা, হলদেটে সাদা পদক্ষেপ দেয়। তার মানে তোমাকে কি করতে হবে, এই যে যৌগটাকে, এই যে যৌগটার ব্রোমিনকে বাইরে আয়নের স্ফিয়ারে আনতে হবে। তাহলে দেখো আমি জাস্ট ব্রোমিন, একটাই ব্রোমিন আছে, আমাকে যে সংকেত দিয়েছে সেই আমি ব্রোমিনটাকে বাইরে নিয়ে এবং পরেও দেখিয়ে দিয়েছি যে ব্রোমিন মাইনাস সিলভারের সঙ্গে বিক্রিয়া করে। তো এরকম একটা তোমরা কোশ্চেনের অ্যান্সার করে নিতে পারো। তারপর দেখো এই যে এইটাকে এটা ওই ওয়ার্নারের থিওরি বা যাও বার্নার বা, দেখো 4 নম্বরের প্রশ্ন, এটাও তোমাদের ওয়ার্নার বা ভার্নারের থিওরিকে কাজে লাগিয়ে করা হয়েছে। এখানেও তোমাকে 1 লিটার সিলভার কত মোল দেবে। দেখো ক্লোরিন, এখানে আয়নের স্পেয়ারে ক্লোরিন দুটো আছে, তার মানে কি দুটো ক্লোরাইড আয়ন তৈরি করবে, তার মানে কি সিলভার ক্লোরাইড, 2 অণু সিলভার ক্লোরাইড, এর সঙ্গে বিক্রিয়া করে আমরা জানি কি 2 অণু সিলভার। মানে যদি আমরা এখানে দুটো ক্লোরাইড, যদি এটা দুটো ক্লোরাইড হয়, এখানে এখানে দুইটা দেখিয়ে দেবে, আমি ব্যালেন্স করিনি, এখানে দুইটা দিয়ে দিলে পারো। তার মানে আমি বলবো যে 2 মোল সিলভার নাইট্রেট উৎপন্ন হবে। তো তারপরে দেখো তোমাদের এও একটা সুন্দর ওই ওয়ার্নের থিওরিকে কাজে লাগিয়ে এই সংকেত দিয়ে এমন একটা যৌগ তৈরি করতে হবে যেখানে যেন 3 মোল সিলভার ক্লোরাইড তৈরি হয়। সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া 3 মোল সিলভার ক্লোরাইড। তার মানে এখানেও তোমাকে তিনটে ক্লোরিনকে বাইরে আনতে হবে। তাহলে মানে বুঝতে পারছো যে এটা 3টে ক্লোরিন বাইরে এসে যে যৌগটা হবে একেবারে সুন্দর। এই যে থিওরিটা দিয়ে কিন্তু কোশ্চেন হয় তোমাদের, না দেখে নিতে পারো, একবারে সহজ কনসেপ্ট। একই রকম ভাবে এটাও এখানে এর সাথে সিলভার ক্লোরাইড পদক্ষেপ তৈরি হয়। ওকে, তারপরে দেখো এখানে তোমাকে কোবাল্টের তো
6 কোঅর্ডিনেশন নাম্বার 6, কোবাল্ট 4টা 6টা এখানে হবে, 6টা লিগ্যান্ড টোটাল হতে হবে। তার মানে এখানে 4টা অ্যামোনিয়া আছে, মানে 2টো অ্যামোনিয়া ঢুকে যাবে, আর 3টে ক্লোরিন আছে, তার মানে 3টে ক্লোরিনের মধ্যে 2টো ক্লোরিন ভেতরে থাকবে আর একটা ক্লোরিন বাইরে থাকবে, তবেই তো হবে। তাহলে এইটা হবে। ওকে, এখানেও তাহলে 1 মোল তখন সিলভার ক্লোরাইড অধক্ষেপ হবে। এখানে মোলের কথা বলেনি, শুধু সিলভার ক্লোরাইড অধক্ষেপ হবে। এবারে এখানে যা কম্পোনেন্ট দেওয়া আছে সেই অনুযায়ী এটাই সম্ভব, এবং তার নামটা আমরা এর এই টপিক 1 এর 3 মার্কের কোশ্চেনগুলোর মধ্যে আছে, সেখানে আমরা দেখে নেবো। 1 মোল, এখানেও দেখো কত মোল ক্লোরাইড দেবে, এখানেও দেখো ভেঙে দাও, 3 মোল ক্লোরাইড দেবে। তার মানে এটা যদি সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া করতো তাহলে 3 মোল সিলভার ক্লোরাইড দিত। তারপর দেখো এটা টেট্রা, এটা তুমি সংকেত অনুযায়ী তার হলে আয়নটা, মানে তার এই সংকেত অনুযায়ী তুমি তার যৌগটা লেখো। ওকে, যৌগ লিখতে পারবে। এগুলো আমি আর নামকরণ জটিল যৌগে, এগুলো তো আমি আর বেশি সময় নেই, আমি নিশ্চয়ই বাকি ভিডিওগুলোও দিতে চাইছি টাইম মতো, এগুলো তোমরা করে নিতে পারো। চিলেটিন লিগ্যান্ড কাকে বলে, তাহলে ওই অ্যাম্বিডাল লিগ্যান্ড চিলেটিন লিগ্যান্ড কাকে বলে, এখানে অবশ্যই একটা উদাহরণ দেবে। এগুলো একটা উদাহরণ দিয়ে দেবে, একটা স্ট্রাকচার দেখিয়ে উদাহরণ দিতে চাইলে দিও, তো ফর্মুলাতে দিয়েছি বা শর্ট সংকেত করে একটা স্ট্রাকচার দেখিয়ে দিয়ে দেবে। 7 নম্বরে দেখো এর জারণ সংখ্যা নির্ণয়, নিশ্চয়ই জানো। এখন জারণ সংখ্যা আমরা দুভাবে নির্ণয় করতে পারি। এক, এটাকে আয়নীয় ভেঙে নিতে পারি, আমরা আয়নীয় ভাঙলে এটা কি পাবো, 4K প্লাস আর FeCN6। এটা 4K প্লাস মানে 4 প্লাস, তার মানে 4 মাইনাস। তাহলে আমরা এর মধ্যে আয়রনটা এর মধ্যে, এই অ্যানায়নটা আমরা বের করতে পারি। তার মানে তার টোটাল এদের যে অক্সিজেন নাম্বার যোগ করলে টোটাল যেন -4 হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা আয়রনের একে তুলে নিচ্ছি, আর সায়ানাইডের -1, সায়ানাইড -1। ওকে, তাহলে এর অক্সিজেন -1, তাহলে 6টা আছে, তারা -6 সমান কি -4, টোটাল কি হবে -4। তাহলে এটা হচ্ছে x সমান দেখো +2। এবারে আমি কি করেছি, পুরোটা ধরলেও করতে পারো, কারণ এখানে পটাশিয়ামের ক্ষেত্রে পটাশিয়ামের প্লাস আছে মানে এর জারণ সংখ্যা +1। তাহলে আমরা এই ক্ষেত্রে এটা যদি পুরোটা নেই, তাহলে এটা একটা তো নিস্তড়িত যৌগ, তাহলে এর আমরা যে সামগ্রিক যে নিরপেক্ষ যৌগটি তড়িৎ নিরপেক্ষ, তাই আমরা এই যখন x ধরবো তাহলে পটাশিয়ামের কি ধরবো, +1 করে +4, আর আয়রনের x আর সায়ানাইডের -6 করে আমার এটা 0 হয়ে যাবে। তাহলে এখানেও দেখবো x সমান +2 হবে। তুমি এভাবে করতে পারো। তো এখানেও দেখো যোগ করলে কি ঘটে। এখানে আমরা এই যে একটা বিক্রিয়া, এটা একটু মনে রেখে দিও। হ্যাঁ, প্রুসিয়ান ব্লু টেস্ট, তোমরা যদি পরীক্ষা প্র্যাকটিক্যাল করে থাকো, এই পরীক্ষাটা কিন্তু আমাদের করানো হয় প্রুসিয়ান ব্লু টেস্ট। তো সুন্দর একটা কালার, ব্লু রঙের কালার তৈরি হয়, এটা দেখে নিও। আর্টের দেখো, আর্টের ক্ষেত্রে প্রাপ্ত বাদামি, এখানে এই যে বাদামি বর্ণের অধক্ষেপ তৈরি হয়, এটা তাহলে আমার এই যে এখানে এই যে এনোটা হচ্ছে ক্যাটায়নিক লিগ্যান্ড নাইট্রোসোনিয়াম, তার যার জারণ সংখ্যা +1। তাহলে এখানে আয়রনের তোমাকে জারণ সংখ্যা বের করতে বলছে, জলগুলো কি নিউট্রাল, তাহলে তার জারণ সংখ্যা 0, আর এই নাইট্রোসিয়ালের জারণ সংখ্যা +1। এবারে তাহলে আমি অ্যাকচুয়াল জারণ সংখ্যা বের করি, মানে যাদের শুধু আয়রনের জানি না, এদের বাকিদের জানি, তাহলে যা জানাগুলো দিয়ে অজানাটা আমি বের করে নিতে পারবো। তাহলে সামগ্রিক যে আধান, সামগ্রিক আধান বলতে এখানে তোমার 2+ আকারে দিচ্ছি, যৌগটা ক্যাটায়নিক জটিল যৌগ হিসেবে, জটিল আয়ন হিসেবেই দিয়েছে +1। তো +2টা আমরা করে নিয়ে দেখো, আমরা করে নিয়েছি 5 × 0। ওয়াটার কি 0, তাহলে 5টা আছে। এখানে আয়রনের যখন x ধরবো, আয়রনের x ধরলাম, তাহলে x সমান 0 হয়ে যাবে, এই যে নিউট্রাল মানে 5 × 0 মানে 0, আর এখানে কি নাইট্রোজেন +1 সমান +2, তাহলে কি হচ্ছে x সমান +1 হচ্ছে। ওকে, x সমান +1। হ্যাঁ, এখানে বলছে আর প্রশ্নটা যে জারণ সংখ্যা করো, আর এখানে একটু তোমার আমি একটু চেষ্টা করি। হ্যাঁ, এই প্রশ্ন যে কি ঘটে, না এই প্রশ্ন না, এটা নতুন প্রশ্ন। FeCl3 এর সঙ্গে এর বিক্রিয়া, এটাও বিক্রিয়াটা দেখে নিও, এই বিক্রিয়াও তোমরা করবে। এর মধ্যে যে এই যে Fe3+ আছে, সেটা এর সঙ্গে বিক্রিয়া এই যে জটিল যৌগটা তৈরি করে, যেটা একটা রক্তের মতো লাল রঙের একটা রক্তিম রঙের একটা রঙিন জটিল যৌগ। 9 দেখো, 9 ক্ষেত্রে তোমাদের
ইলেকট্রন বিন্যাস মানে এই কিছু তথ্য দিতে বলেছে। আমরা যে জটিল যৌগের বিভিন্ন অংশের তথ্যগুলো জানতে পারি, তথ্যগুলো কি কি চাইছে না মুখ্য যোজ্যতা চাইছে। প্রত্যেকটা মানে এর মানে নিকেলের তোমাকে নিকেলের এর যৌগটার মধ্যে নিকেলের ইলেকট্রন বিন্যাস, জারণ সংখ্যা আর মুখ্য যোজ্যতা, জারণ স্তর বা মুখ্য যোজ্যতা। আমরা তো জানি জারণ যতটা স্তর সেটাই মুখ্য যোজ্যতা তার, এটা নিশ্চয়ই জানো। মানে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যত বেরোবে সেটাই কিন্তু তার মুখ্য যোজ্যতা। এবং গৌণ যোজ্যতা মানে কোরিলেশন নাম্বার, যেটা মানে যতগুলো দাতা পরমাণু কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত সেটাই হচ্ছে কোরিলেশন নাম্বার যতগুলো। আর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা আছে কিনা, মানে তার মানে নিকেলের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাবে। যেমন নিকেলের এখানে দেখো নিকো কার্বনিল কার্বনিল লিগ্যান্ড কি, এখানে এর এটা নিউট্রাল লিগ্যান্ড, তাহলে এর যেখানে নিকেলের কিন্তু, আচ্ছা এটা থার্ড ব্র্যাকেটটা দেওয়া হয়নি, নিকেলের কিন্তু এখানে তাহলে কোবাল্ট মানে তোমার নিজের, তাহলে নিকেলের কি জারণ সংখ্যা 0, নিকেল জারণ সংখ্যা 0 অর্থাৎ নিকেল কত 28 নম্বরে আছে। নিকেল জারণ সংখ্যা কেন বুঝতে পারলে তো, এই যে এক্স, আমি যদি নিকেল এক্স ধরে নিই, আর কোবাল্টের ক্ষেত্রে নিউট্রাল মানে 0 × 4 সমান কি, এটা তো একটা নিউট্রাল, দেখো নিউট্রাল লিগ্যান্ড, এটা থার্ড ব্র্যাকেটের, এটা নিউট্রাল লিগ্যান্ড, নিউট্রাল জটিল যৌগ তাহলে সমান 0, তাহলে এক্স সমান কি 0। তার মানে এখানে নিকেলের জারণ সংখ্যা 0, অর্থাৎ নিকেল যে গ্রাউন্ড স্টেটে যার যে ইলেকট্রন বিন্যাস 3d8, 28 মানে 28 মানে 3d8। তো দেখো এখানে কি হচ্ছে, এবারে আমরা এই ভিবিটি আর সিএফটি যখন পড়বো তখন দেখবো যে এই যে কার্বনিল এই যে লিগ্যান্ডটা এটা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, ওকে, শক্তিশালী ক্ষেত্র বিশিষ্ট লিগ্যান্ড। তাই এ কি করবে, এরকম পেয়ার আপ করে দেবে, মানে কিরকম, মানে আমরা যদি 3d8 করি, 3d8 এ কি হবে, এরকম ইলেকট্রন 5টা, 3টে জোড় হবে আর একটা এই 8টা হবে, তাই তো। এখানে দেখা যাবে যে এই যে 4s, 4s এ 2টো আছে, আর এখানে 4p তে 4p তে ফাঁকা আছে। এবারে এই কার্বনিল তো শক্তিশালী লিগ্যান্ড, কি করবে, এই দুটো ইলেকট্রনকে এইখানে পেয়ার আপ করে দেবে, মানে একবারে মনে করো 4s এর ইলেকট্রনকে 3d তে পাঠিয়ে 4s এর ইলেকট্রনকে 3d তে পাঠিয়ে পেয়ার আপ করে দেবে। তাহলে পেয়ার আপ করে হয়ে গেলে কি হবে, তখন কিন্তু আমরা এটা দেখবে পরের পার্টগুলোতে ডিটেলসে ছবি এঁকে দেখিয়েছি, মানে তখন এই দেখো দুটো ফাঁকা জায়গায় একটা একটা করে ভরে এগুলোই জোর আপ হয়ে যাবে। জোর হয়ে গেলে এবার দেখো 4s ফাঁকা হয়ে যাচ্ছে, 4p তে যেমন ফাঁকা ছিল, তাহলে এই 3টে ফাঁকাতে এই কার্বনিল তার তৈরি করবে কার্বনিল যে লিগ্যান্ড গুলো কোঅর্ডিনেট বন্ড তৈরি করবে, মানে কোঅর্ডিনেট বন্ড এইভাবে দেখিয়ে দেবো, এই যে মানে এই চারটা আমি বলবো যে এই চারটা তাহলে কি সংকরায়নে অংশগ্রহণ করছে, হ্যাঁ, যেগুলো আমি ডিটেলসে ওখানে দেখিয়েছি। এই চারটা অরবিটাল মিলে এস এর একটা আর পি এর 3টে sp3 সংকরায়ন হবে। এবার sp3 সংকরায়নে 4টা sp3 অরবিটাল তৈরি করবে, যেখানে কার্বনিল গুলো এরকম করে আমি কোঅর্ডিনেট বন্ডটা এরকম করে দেখিয়ে দেবো, ওকে, এরকম ক্রস দিয়ে দেবো, কারণ কোঅর্ডিনেট এই কম্পাউন্ডে এই দুটো করে ইলেকট্রন দিচ্ছে, তাই ফাঁকা অরবিটাল লাগবে এখানে বিজোড়, দেখবে অনেক কোভ্যালেন্ট, আমরা যখন সেই ক্লাস 11-এ পড়েছিলাম, যটা বিজোড় ইলেকট্রন তৈরি করতে পারবে ততগুলো বন্ড তৈরি করতো। তো এখানে যতগুলো ফাঁকা তৈরি করবে, তাহলে এখানে 4টা আছে, আমরা 4টা ফাঁকা তৈরি করতো। তাহলে এর সংকরায়ন কি, এর সংকরায়ন চাইনি আমি, গঠনটার ইলেকট্রন বিন্যাস তো দেখাতে হবে, তাহলে এর মধ্যে কোবাল্টের ইলেকট্রন বিন্যাস কিন্তু হয়ে যাবে যেহেতু 3d10। দেখো এটাই, তুমি যদি এই ব্যাপারটা না বোঝো তাহলে তুমি এইটা করে আসো, যেটা কিন্তু ভুল। এটা মুক্ত অবস্থায় নিকেলের, তাহলে এই যৌগের মধ্যে অবস্থায় তার কি হবে ইলেকট্রন বিন্যাস এইটা, ওকে। তাই এইটা বুঝলে তুমি অযুগ্ম ইলেকট্রন সংখ্যা তাহলে এখানে 0 পাবে, তাই তো। তাহলে আমি পাচ্ছি কি, ওখানে জারণ স্তর তো আমরা এক্ষুনি পেলাম নিকেলের 0, তাহলে মুখ্য জারণ স্তর বা মুখ্য যোজ্যতা 0। গৌণ যোজ্যতা কি 4 পাবো, কারণ 4টা এই কার্বনিল তো মনোডেন্টাল লিগ্যান্ড, তার মানে 4টা কার্বনিল মানে 4টা ডোনার অ্যাটম, তার মানে গৌণ যোজ্যতা 4। আর এখানে অযুগ্ম ইলেকট্রন তাহলে নেই, ওকে, তাহলে এই তথ্য পেয়ে গেলাম। দেখো 10 নম্বরে বাইডেন্টাল লিগ্যান্ড কি, গঠন দেখো ছবি এখানে একটু গঠনটা এনে দেবো। বাইডেন্টাল লিগ্যান্ড মানে একই সঙ্গে সে দুটো দাঁত দিয়ে কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত। ফ্লেক্সিডেন্টেড মানে একসঙ্গে একটা দিয়ে এসে যুক্ত থাকতে পারবে। হয় ধরো সিএন হচ্ছে, আচ্ছা এই ফ্লেক্সিডেন্টেড বলতে ওই অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড গুলোকেই বোঝাচ্ছে, ঠিক আছে। তার মানে সে সি দিয়েও যুক্ত থাকতে পারে কোনো জটিল যৌগে, মানে একসঙ্গে সি আর এন দুটো দিয়ে একসঙ্গে যুক্ত থাকবে না। সি দিয়ে যখন যুক্ত থাকবে তাকে আমরা সায়ানিডও বলবো। আর
N দিয়ে যুক্ত থাকলে আইসোসায়ানিড। ওকে, তাহলে এইটা হচ্ছে প্লেক্সিডেন্টাল লিগ্যান্ড। তাহলে এখানেও S দিয়ে যুক্ত থাকতে পারে, O দিয়ে যুক্ত বা থাকতে পারে, এখানে C দিয়ে যুক্ত থাকতে পারে, O দিয়ে যুক্ত থাকতে পারে। একটু স্ট্রাকচার দেখিয়ে ব্যাপারটা বোঝাবে। এখানে আমার স্ট্রাকচারটা আমি দিতে পারিনি, দিয়ে দিলে ভালো হতো। যাই হোক, এটা করে নিই। তারপরে আসছি 10-এর কোশ্চেন। 10-এর কোশ্চেনে এর আধান, এইটা দেখো আধান, এইটা একটা কোশ্চেন ভালো, মানে ভালো বলতে এরকম কোশ্চেন আসবে না আশা করি। মানে এখানে দেখো কোবাল্টের না, আমি যদি ইলেকট্রন বিন্যাস করি কোবাল্টের, কোবাল্ট নিকেল কোবাল্ট, কোবাল্ট 27, তাই তো 27, তাহলে 3D 8 3D 7 4s1। তো এখানে আমি যদি 3D 4s2 4s2 3D 7, তাহলে আমরা এখানে অ্যাকচুয়ালি মানে মনে রাখবো, আমি ব্যাপারটা বলছি কোবাল্টের অক্সিজেন নাম্বার হয় +2 বা +3 হয়। ওকে, এবারে দেখো যেহেতু এখানে এই যে অ্যামোনিয়া গুলো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, অ্যামোনিয়াটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তাই একে না মানে এখানে যখন দেখবে যদি যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকে তাহলে চেষ্টা করবে যে সে কেন্দ্রীয় পরমাণুর হায়ার অক্সিজেন নাম্বারে তাকে রাখা। কোবাল্টকে হায়ার অক্সিজেন নাম্বারে, যেহেতু এখানে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আছে, তাই কোবাল্টের জারণ সংখ্যা +3 হবে, কারণ দুটো জারণ সংখ্যা, এটা হায়ার জারণ স্তর। তো এটা একটা থিওরিটিক্যাল অ্যাসাম্পশন ধরে নাও, মানে অ্যাসাম্পশন না, এটা একটা স্টেটমেন্ট যে হাই ফিল্ড লিগ্যান্ড সেটা হচ্ছে যেমন তারা কি করে ইলেকট্রনকে ফেয়ার আপ করে, প্লাস মানে প্লাস কি করে না এরা আরো দেখবে যে যখন যারা ইলেকট্রোনেগেটিভ, বেশি ইলেকট্রোনেগেটিভ লিগ্যান্ডের সঙ্গে যুক্ত থাকলে, মানে কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে বেশি ইলেকট্রোনেগেটিভ লিগ্যান্ড যুক্ত থাকলে তখন ক্ষেত্রে চেষ্টা করবে যে কেন্দ্রীয় মেটাল যে পরমাণুটার যেন উচ্চ জারণ স্তর থাকে। তো এখানেও একই কনসেপ্ট। তাহলে এখানে আমাকে ধরে নিতে হবে যে কোবাল্টের জারণ সংখ্যা +3, আর এটা ধরতে হবে +2 ধরতে হবে বা +3 ধরতে হবে। এবার আমি অত আমাকে যুক্তি দেখানোর দরকার নেই, ধরে নেবে এটা। ধরে এবারে দেখো তুমি, এটা আমি 3 ধরে নিলাম। এবার অ্যামোনিয়ার তো জানি এটা নিউট্রাল লিগ্যান্ড, এর জারণ সংখ্যা 0, আর Cl- এর জারণ সংখ্যা, এক একটা জারণ সংখ্যা কি -1। এবার করে আমি কি হিসাবটা করে এখানে x এর মানটা পেয়ে যাবো। তা আমি x এর সামগ্রিক জটিল যৌগ x, এই x লিখে দিয়েছি, আর ভেতরে তাহলে +3। এখানে দেখো অ্যামোনিয়া দুটো আছে, তাহলে 2 × 0, আর এখানে ক্লোরাইড 4টা আছে, মানে 4 × -1, এটাও ইন্টু এখানে, তাহলে করে আমরা x সমান -1 পাচ্ছি। ওকে, তো মূল লবণ দেখো, মূল লবণের গঠন এইগুলো একটু মূল লবণ দ্বিলবণের উদাহরণ হিসেবে মুখস্থ করবে। পটাশিয়াম, এটা মুখস্থ, ফিটকিরি যেটাকে বলা হচ্ছে সেটা মুখস্থ করবে, বই আছে উদাহরণের সময় যখন পার্থক্য দেবে ওইখানে মুখস্থ করে নেবে। আর এখানে দেখো এন এর সর্বগাঙ্ক সংখ্যা, মানে কোঅর্ডিনেশন নাম্বার, এই বানানটা কি হবে, কোঅর্ডিনেশন নাম্বার হবে বাংলাতে, কোঅর্ডিনেশন নাম্বার, কোঅর্ডিনেশন এরকম বাংলাতেই লিখবে। দেখো এখানে এখানে যে অক্সালেটো, এটা কিন্তু কি, এটা কিন্তু দ্বিদন্ত, অর্থাৎ বাইডেন্টাল লিগ্যান্ড, বাইডেন্টাল লিগ্যান্ড। তো এখানে নিকে আরেকটা অক্সালেটো, এই যে লিগ্যান্ড অক্সালেট, যে অক্সালেট যে এটা আছে, লিগ্যান্ডটা আছে, তাহলে এই একসঙ্গে একটা লিগ্যান্ড মানে একটা লিগ্যান্ড মানে সে দুটো কোঅর্ডিনেশন নাম্বার কন্ট্রিবিউট করছে, তাহলে 3টে আছে মানে 6টা। ওকে, দেখো এই 6টা, তার মানে কি কোঅর্ডিনেশন নাম্বার কিন্তু 6। তারপর দেখো লাইকার অ্যামোনিয়া, এই সিলভার আমার অতিরিক্ত লাইকার অ্যামোনিয়া যোগ করলে এটাও একটা দেখো জটিল যৌগ তৈরি করবে। একটু দেখে নিও প্রশ্ন। ওকে, চলো তারপরে আমাদের নিচের জটিল যৌগগুলোর মধ্যে কোনটা জটিল যৌগ তোমাকে বাঁচতে হবে, তাই তো। দেখো এখানে তোমাকে কিছু কিছু কম্পাউন্ড, দেখো এইখানে যেমন আমাদের কেলাস জল আছে, এটা তাহলে লবণ, জটিল যৌগ নয়। এখানেও দেখো কেলাস জল আছে, মানে এটা একটা জটিল যৌগ, এটা একটা কম্পাউন্ড, এই কোমাটা এখানে আছে, এগুলোতে ডট আছে, তোমার এটা একটা আছে, দুটো 3টে আছে। তাহলে এও দেখো এই যে আমরা এই যে কেলাস জলটা ওখানেই থাকে, তাহলে এইটা কি, এইগুলো মিলে, হ্যাঁ এখানে 4টা আছে, সরি 4টা আছে, SF6, তো এটা একটা সিম্পল সিম্পল সমযোজী যৌগ, তাই তো। তো এটা তাহলে কি, এইটা যে ওয়ার্নারের থিওরি বোঝানোর জন্য যেটা ইউজ করা হয়েছিল, তাহলে এইটাই কি জটিল যৌগ তৈরি করবে। তো সেটা লেখা আছে, দেখো আমি বলে দিয়েছি, দেখে নিও। তো এখানে দেখো এবারে জটিল যৌগ উপস্থিত পরমাণু লিগ্যান্ড কি ধরনের,
অ্যাসিড বা ক্ষার হয়ে আচরণ করবে। তো দেখো এখানে এ কি মানে লুইস অ্যাসিড, লুইস বেস, এটা তোমরা সংজ্ঞা নিশ্চয়ই জানো। লুইস অ্যাসিড মানে যারা ইলেকট্রন গ্রহণ করে, লুইস বেস মানে যারা ইলেকট্রন বর্জন করে। তাহলে এখানে আমরা যখন দেখবো মেটালে লিগেন্ড কি করে ইলেকট্রন মেটালকে দেয় এরকম, এবং পরস্পর মধ্যে কোঅর্ডিনেট বন্ড তৈরি হয়, কোঅর্ডিনেশন। এই জন্য কোঅর্ডিনেশন কম্পাউন্ড বলছে, কোঅর্ডিনেট বন্ড তৈরি করছে, অসমযোজী বন্ধন তৈরি করছে। তাহলে এম কি ইলেকট্রন নিচ্ছে, তার মানে কি এ লুইস অ্যাসিড, আর এল কি লিগেন্ড কি ইলেকট্রন দিচ্ছে, তার মানে কি লুইস বেস বা লুইস ক্ষার। লিগ্যান্ড লুইস ক্ষার আর অ্যাসিড হচ্ছে লুইস অ্যাসিড, মেটাল হচ্ছে লুইস অ্যাসিড। এবার দেখো লিগ্যান্ড কাকে বলে। তো লিগ্যান্ড কাকে বলে মুখস্থ করে নেবে বই দেখে, এই সংখ্যাটা আমার পছন্দ হলে করে নিও। দেখো এমন একটা লিগ্যান্ডে বলতে হবে একাধারে সে ডোনার, একাধারে অ্যাকসেপ্টার। দেখো সেটা হচ্ছে এই কার্বনিল, কার্বন মনোক্সাইড, যেটাকে আমরা কার্বনিল লিগ্যান্ড বলি। দেখো এখানে আমি ব্যাখ্যাও করে দিচ্ছি যে কার্বনিল লোন পেয়ার দিয়ে মানে এই যে লোন পেয়ারটা দিয়েছে ডোনারের কাজ করে। আর এই যে পাই ইলেকট্রন, পাই ধাতব আয়ন থেকে পাই ইলেকট্রন, মানে এইটা যখন এই কার্বনিলটা এইভাবে ভেঙে যাবে, এরকম পাই বোনটা এরকম ভেঙে যাবে তখন মাইনাস প্লাস, তখন সে কিন্তু আবার পাই ইলেকট্রন গ্রহণ করে, মানে ধাতব আয়ন থেকে পাই ইলেকট্রন গ্রহণ করে অ্যাকসেপ্টরের কাজ করে। ওকে, তখন এই যে প্লাস হয়ে যাবে তখন সে ইলেকট্রন গ্রহণ করবে। তো জাস্ট এটা করে নিও। জটিল লবণ বা জটিল লবণ কাকে বলে, জটিল লবণ বা উদাহরণ দাও। তো জটিল লবণ কাকে বলে, তো ওই যেটা আমরা বলতে চাইছি যে কমপ্লেক্স কম্পাউন্ড কাকে বলে, তো এটা করে নেব। দ্বি লবণ, জটিল লবণ, জটিল যৌগগুলোকে আমরা তো জটিল লবণ, জটিল যৌগগুলোর কি যেগুলো ক্যাটায়ন অ্যানায়ন ভাঙালে থাকে আমরা জটিল লবণ, লবণ ক্যাটায়ন অ্যানায়ন ভাঙালে থাকে আমরা লবণ বলি। তাহলে লবণের মধ্যে কোনো ক্যাটায়নটা যদি কমপ্লেক্স হয়, অর্থাৎ থার্ড ব্র্যাকেটের মধ্যে এরকম থাকে জটিল অংশ হয়, বা অ্যানায়ন ওটা কোনো জটিল যৌগে অ্যানায়নটা হয় কমপ্লেক্স হয়, আর কোনো জটিল যৌগে আবার দুটোই কমপ্লেক্স হয়, তাহলে সে এই জন্য আমরা জটিল যৌগ বলি। একটা উদাহরণ দিয়ে দিয়েছে। তারপরে দেখো যুগ্ম লবণ কাকে বলে, ওই আলাদা যে পার্থক্যটা সেটা সংজ্ঞা আকারে এখানে দেওয়া হয়েছে। কোঅর্ডিনেশন নাম্বার কাকে বলে, হ্যাঁ কোঅর্ডিনেশন নাম্বার কাকে বলে করে নেব, এটা একটু দেখে নিও। তারপরে জটিল ক্যাটায়ন, জটিল অ্যানায়ন আছে যেটা বললাম, এমন একটা না শুধু এমন একটা জটিল ক্যাটায়নের এবং জটিল দুটো এমন লবণ অনেক সময় আসতে পারে, এমন কিছু লবণের উদাহরণ সব যেখানে জটিল ক্যাটায়নটাও জটিল অ্যানায়নটাও, এরকম একটা মুখস্থ করে নেবে। প্লাটিনাম দিয়ে আছে দেখো, প্লাটিনাম দিয়ে। তো এটা দেখো তাহলে আমি করে দিয়েছি, করে নিও। হ্যাঁ, হেটারোলেপটিক আর হোমোলেপটিক কোঅর্ডিনেশন যৌগের উদাহরণ। এবার হেটারোলেপটিক কোঅর্ডিনেশন মানে এমন একটা জটিল যৌগের উদাহরণ দিতে হবে যেখানে সব লিগেন্ড গুলো মানে হেটারো মানে আলাদা 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 দুটো লিগেন্ড আছে, আর হোমো মানে সবগুলো একই। দেখো এখানে সবগুলো প্লাটিনামের আছে এরকম, নিকেলের আছে, নিকেল Cl4। ওকে, এই যে এগুলো কি হোমোলেপটিক কোঅর্ডিনেশন নাম্বার। পেন্টা অ্যাকুয়া এর মধ্যে ইয়ান নাম্বার বের করতে হবে। দেখো ইয়ান নাম্বার তোমাদের কিন্তু সিলেবাসে উল্লেখ করা আছে, ইয়ান নাম্বার কিন্তু এতদিন পর্যন্ত এইচএসে আসেনি। আগের সিলেবাসটা আমি অতটা চেক করিনি, পরীক্ষায় কিন্তু আগে কোনোদিনই ইয়ান আসেনি। আমি সিলেবাসে পরীক্ষা আগে ছিলই কিনা জানি না, হয়তো ছিল না বলেই দেয়নি, কিন্তু এবারে সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছে। কার্যকরী ইয়ান বলতে কার্যকরী এফেক্টিভ অ্যাটমিক নাম্বার। ওকে, তো এটা তুমি করে নিও, মানে একেবারে এটা কিন্তু সহজ, আমি একটু একটা দুটো বুঝিয়ে দিচ্ছি। দেখো ব্যাপারটা কি হচ্ছে যে আমি এখানে তো প্রথমে পার্টটা করে নিচ্ছি, এর নাম সংকেত করে নেবে। এবার ধরো আমি সংকেত করে নিলাম। এবারে যে ইহানের যে সূত্রটা মানে ইহান ব্যাপারটা বুঝে গেলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমরা এই যে ধরো কোবাল্টের সঙ্গে এই যে জটিল অংশটা নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে আমরা দেখবো যে এইখানে 5টা ওয়াটার, এটা দেখো 6টা লিগেন্ড, মানে এটা অক্টাহাইড্রালের মতো হবে। তাহলে এখানে জল আছে, জল আছে, জল আছে, 5টা জল আছে। ওকে, 5টা জল আছে, আর একটা ক্লোরিন আছে। মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে মানে জটিল অংশটার মধ্যে যা যা আছে সেটা নিয়ে ভাববে। ওকে, এবার এরা 6টা মানে এটা 6জন দুটো করে ইলেকট্রন কোবাল্টকে দিচ্ছে, তার মানে কোবাল্টের 6×12টা ইলেকট্রন বেড়ে যাচ্ছে। প্লাস কোবাল্টের পারমাণবিক সংখ্যা অনুযায়ী তার একটা আছে, তার কাছে নিজস্ব কিছু ইলেকট্রন আছে, তার
যত পারমাণবিক কোবাল্টের কোবাল নিকেল কোবাল্টের 28 তাই তো, না 27 সরি 27, নিকেলের 28। তাহলে 27। এবার দেখতে হবে এখানে এই যে জটিল যৌগে কোবাল্টের অক্সিডেশন নাম্বার কত, কারণ কোবাল্টের অক্সিডেশন নাম্বার যত হবে, ধরো অক্সিডেশন নাম্বার +2 হলো, আমি সাপোজ এখানে +2, এখানে অক্সিডেশন নাম্বার কোবাল্টের কত হবে দেখো, দেখে নাও, দেখে নিয়ে করছি। আমি সাপোজ এখন বুঝিয়ে দিই ব্যাপারটা। তাহলে ধরো +1 কোবাল্টের অক্সিডেশন নাম্বার ধরো +1, তাহলে কোবাল্টের কিন্তু এফেক্টিভলি তাহলে কোবাল্টের কি এটা হচ্ছে 27 নম্বর মৌল, তাহলে একটা ইলেকট্রন চলে গেছে, মানে এর কি 26টা ইলেকট্রন এখন আছে, মানে এই জটিল যৌগের মধ্যে কোবাল্টের 27, সেখানে 27টা ইলেকট্রন, কিন্তু কোবাল প্লাসের মধ্যে, এই জটিল যৌগের মধ্যে কোবাল প্লাস হিসেবে আছে, তাহলে 26টা ইলেকট্রন। আর কি বললাম, এই যে দুটো করে ইলেকট্রন দিচ্ছে এরা, 6টা লিগেন্ড মানে 12টা, তার মানে কি এই দেখো এর কিন্তু হয়ে যাবে কি, তখন এইটা 6 দিয়ে 38টা হয়ে যাচ্ছে। ওকে, এখানে আমি দেখতে হবে এর অক্সিডেশন নাম্বার কত, আমি দেখে নিচ্ছি। তো এখানে দেখো আমাদের এই যে জটিল যৌগ, তাহলে এখন ইয়ানের সূত্রটা কি, ইয়ানের সূত্রটা এটা এখানে তো উঠে গেছে না, ইয়ানের সূত্রটা তাহলে কি হচ্ছে যে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার, সূত্রটা হচ্ছে যে কেন্দ্রীয় পরমাণুর জেড কত, অর্থাৎ অ্যাটমিক নাম্বার কত। অক্সিজেন নাম্বার দেখো বাদ যাচ্ছে, বললাম না অক্সিজেন নাম্বার মানে প্লাস, কেন্দ্রীয় পরমাণু তো প্লাসেই অক্সিজেন নাম্বারটা হবে, তাহলে অতগুলো ইলেকট্রন কমে যাচ্ছে, মানে তাহলে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার কমে যাচ্ছে অক্সিজেন নাম্বারের জন্য, তাই অক্সিজেন নাম্বার ON দিয়ে আমি প্রকাশ করছি অক্সিজেন নাম্বার, তাহলে সেটা মাইনাস হয়ে যাচ্ছে। আর কি 2 ইন্টু কোঅর্ডিনেশন নাম্বার, অর্থাৎ কোঅর্ডিনেশন নাম্বার এক একটা মানে যতগুলো দাতা পরমাণু যুক্ত থাকে ততগুলোই তো কোঅর্ডিনেশন নাম্বার হয়, তাহলে একটা কোঅর্ডিনেশন নাম্বারের জন্য দুটো করে ইলেকট্রন পাই, একটা ডোনার অ্যাটম দুটো ইলেকট্রন দেয়, তাহলে সেই কোঅর্ডিনেশন নাম্বার 2 ইন্টু কোঅর্ডিনেশন নাম্বার, এইটা হচ্ছে ইয়ানের সূত্র। ওকে, তারপর দাঁড়ানো দেখো এখানে আমাদের যে তাহলে আমি এই সূত্রটা লিখে, এই সূত্রটা একটু নিচ থেকে শুরু করবো, সূত্রটা লিখে আমি বলে দিচ্ছি কোনটা কি। এবারে এই যৌগের ক্ষেত্রে আমরা কোবাল্টের, এই দেখছো এখানে কোবাল্ট হচ্ছে হ্যাঁ +3 আছে, ওকে +3 আছে, দেখো কোবাল্টের মধ্যে আমি কোবাল্টে যদি X ধরি, তাহলে X ওয়াটারের কত 0, তাহলে ওয়াটার 0 হয়ে যাচ্ছে। এখানে ভেতরে ক্লোরিন কত আছে, ভেতরে ক্লোরিন আছে একটা ক্লোরিন মানে মাইনাস, আর বাইরেও দুটো ক্লোরিন আছে তার মানে -2, তিনটে ক্লোরিন জন্য মনে হয় -3 হয়ে গেল। আর দেখো ওয়াটার তো 0, তার নিউট্রাল হবে X সমান কি +3, তাহলে A+3 মানে তাহলে দেখো আমি করে নিচ্ছি, এবার সূত্রটা তুমি বোঝাও। তাহলে আন সমান আমি কি বললাম, তোমার যদি সূত্র লিখতে হবে তার কোনো মানে নেই, একবারে তুমি যদি চাও একবারে বসিয়ে দেবে এরকম হবে, এটা তাতেই হবে। তো এটা তো পার্ট, এটা তো 1 নাম্বার আর একটা প্রশ্ন, ওই ফার্স্ট পার্টের এটা সেকেন্ড পার্ট। তাহলে এখানে তোমার 27 অক্সিজেন নাম্বার, 27 হচ্ছে জেড অর্থাৎ অ্যাটমিক নাম্বার, অক্সিজেন নাম্বার তাহলে 3 হচ্ছে, আর কোঅর্ডিনেশন নাম্বার 6 ইন্টু 2, দেখো তাহলে হিসাব করে কত হচ্ছে। এখানে এটা পার্ট করে করা হয়েছে, পার্ট করে করার দরকার ছিল না, একবার সূত্র করে দেখে দিতে পারো, আমি আলাদা আলাদা করে দেখিয়েছি, এটা 1 নম্বরের জন্য এত করে লিখবে না। তাহলে এটা 23, এটা তাহলে 24 + 12 অর্থাৎ 36 হচ্ছে। ওকে, আরো আছে দেখ, আরো আমি ওখানে শর্টকাটে বোধহয় করে দিয়েছি। আচ্ছা, এটাই আমাদের এখানেই শেষ হয়ে গেছে। আমরা ইয়ান বোধহয় পরের টপিকে আরো আছে, পরের 3 নম্বরের প্রশ্ন আছে, 3 নম্বরের এবার প্রশ্ন শুরু হবে, এটা টপিক 1 হবে। ওকে, টপিক 1 এর 3 নম্বরের প্রশ্নগুলো আমরা যখন সলভ করবো পরের ভিডিওতে, আমরা টপিক 1 এর 3 নম্বরের প্রশ্নগুলো সলভ করব, যেখানে আমি নামকরণটা একটু তোমাদের দেখো, এবছর নামকরণ থেকে প্রশ্ন আসবে। চলো, দুটো হয়তো চলে এলো, দুটো চলে আসে মানে ওখান থেকে কিন্তু এক করে দেয় এগুলো। ঠিক আছে, ওকে চলো, পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নাও, বেস্ট অফ লাক ফর ইওর এক্সাম।